আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এইচএসসি 2027 ব্যাচ এবং যারা 28 ব্যাচ আছো তোমরাও কিন্তু কেবল শুরু। তোমরা দেখলেও হয়তো কোনো একটা উপকার হইতে পারে, কিন্তু আমি মূলত এটা ভিডিও করতেছি এইচএসসি 27 ব্যাচের জন্য। আমি কিন্তু বরাবরই গণিত এবং উচ্চতর গণিত প্রথম পত্র দ্বিতীয় পত্র এগুলো নিয়ে আসলে কথাবার্তা বলি। অন্যান্য বিষয় খুব একটা বলা হয় না। তো আজকে নিয়ত করছি পদার্থ বিজ্ঞানের উপর একটা গাইডলাইন ভিডিও বা কিভাবে আমরা পড়তে পারি, কোন অধ্যায়টা আমরা একটু বেশি গুরুত্ব দিতে পারি, তাহলে আমরা সে বিষয়ে আজকে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব। তো আমাদের যে পদার্থ বিজ্ঞান প্রথম পত্র এখানে অধ্যায় আছে 10টা। এই 10টা অধ্যায় কোনটা গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ, আমাদের ইয়ারসেন্স পরীক্ষার জন্য বা বোর্ড পরীক্ষার জন্য কোনটা দিয়ে আমরা শুরু করতে পারি বা কোনটা আমরা আগে রিভিশন দিয়ে যেতে পারি পরীক্ষার আগের দিন, এই জিনিসগুলো আজকে ভিডিওতে বলবো। তো সে কারণের মধ্যে আমাদের হচ্ছে 1 নাম্বার ভৌত রাশি ও পরিমাপ। এই অধ্যায়টার জন্য আমি যে জিনিসটা সাজেস্ট করি, এই অধ্যায়টা আমরা যদি একটা ওয়ান শট এমসিকিউ ক্লাসটা যদি করে ফেলি তাহলেই কাভার। ওয়ান শট এমসিকিউ একটা ক্লাস আমরা প্লে লিস্ট অনেক পাবো, আমাদের ইউটিউবে অনেক আছে, যদিও আমি নেই নাই, বাট এটা কিন্তু আসলে অনেক পাওয়া যাবে। ভৌত রাশি ও পরিমাপ অধ্যায়ের পর আমরা যদি একটা এমসিকিউ ক্লাস করি, এই অধ্যায় থেকে কিন্তু আমাদের এমসিকিউ আসে। সৃজনশীল বা অন্য কোনো কিছুই আমাদের আসলে আসে না। আমাদের ভর্তি পরীক্ষাতে ওইখান থেকে বড় জোর একটা বা দুইটা এমসিকিউ আসতে পারে, খুব কম। এরপরে আমাদের ভেক্টর থেকে হয় মূলত আমাদের পড়া শুরু। তো অধ্যায় আমাদের 2, যেটার নাম ভেক্টর, এবং আমাদের 3 নাম্বার অধ্যায় গতিবিদ্যা, 4 নাম্বার অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা, 5 নাম্বার অধ্যায় কাজ ক্ষমতা শক্তি, 6 নাম্বার অধ্যায় মহাকর্ষ বিকর্ষ, 7 নাম্বার অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম, 8 নাম্বার অধ্যায় পর্যাবৃত্ত গতি, 9 নাম্বার অধ্যায় তরঙ্গ, 10 নাম্বার অধ্যায় আদর্শ গ্যাস, গ্যাসের গতিতত্ত্ব। এই অধ্যায়গুলোর মধ্যে আসলে আমাদের বার্ষিক পরীক্ষায় অনেক কলেজে আসলে সম্পূর্ণ বই থাকে না। আমাদের অর্ধবার্ষিকে আমাদের ধরেন যে 4টা অধ্যায়ের মতো ছিল, আমাদের এই কয়েকটা অধ্যায় থাকে। এই কয়েকটা অধ্যায়ের মধ্যে কিন্তু আমাদের সীমাবদ্ধতাটা থাইকা যায়। তো আগে আসি আমরা বোর্ড পরীক্ষার জন্য, বা আমাদের যদি এরকম হয় যে আমাদের সবগুলো অধ্যায় সিলেবাসে আছে, তাহলে আমরা যে অধ্যায়গুলো একদমই বাদ দেওয়ার চেষ্টা করব না, সেটা 2, 4 এবং 10। এই 3টা অধ্যায় থেকে আমাদের 4টা প্রশ্ন থাকে, মানে 3টা যে থাকবে, মানে ভেক্টর, নিউটনিয়ান বলবিদ্যা এবং আদর্শ গ্যাস, এই 3টা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রশ্ন আসার সম্ভাবনা একদম 100%, কারণ এই 3টা অধ্যায় থেকে 3টা সৃজনশীল আসবে, এটা শিওর, 100% শিওর। প্রত্যেক বছরে প্রত্যেকটা পরীক্ষাতে প্রত্যেকটা বোর্ডে এই 3টা সৃজনশীল অবশ্যই আসে, এটা আসলে একদম সত্য কথা। এই 3টা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক বছর এমনও দেখা যায় যে এটা অথবা মানে যে কোনো একটা অধ্যায় 3টার মধ্যে থেকে, যে কোনো একটা অধ্যায় থেকে দেখবেন 2টা সৃজনশীল আসতে পারে। ভেক্টর থেকে 2টা আসতে পারে, নিউটন বলবিদ্যা থেকে 2টা আসতে পারে, আদর্শ গ্যাস থেকে 2টা আসতে পারে। অনেক সময় দেখা যায় যে এই অধ্যায় থেকে একটা বোর্ডে 2টা প্রশ্ন আসছে একই সালে, অথবা এই বোর্ড থেকে আসছে, অথবা এই বোর্ড থেকে মানে এই অধ্যায় থেকে আসছে। 2টাও আসতে পারে, একটা তো আসবে, এটা একটা মিনিমাম, মিনিমাম একটা করে আসবে। তো যারা 27 ব্যাচ বা 26 ব্যাচের কোন স্টুডেন্ট যদি এটা দেখেন, তাহলেও কিন্তু উপকার হবে। আপনারা এই 3টা অধ্যায় অবশ্যই রিভিশন দিবেন। আদর্শ গ্যাস খুব ভালো করে এমসিকিউ সৃজনশীল যা আছে সব পানির মতো সহজ করে যাবে, মাত্র কয়েকটা টপিক প্রশ্ন আসছে। এই শিশিরাঙ্ক থেকে আর্দ্রতা নির্ণয়, আর আমাদের পুকুরের বা এই যে নদীর গভীরতা নির্ণয়, এই জিনিসগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। এই শিশিরাঙ্ক, আর্দ্রতা আর গভীরতা, এই 3টা জিনিস পড়লে আমাদের কভার হয়ে যায়। আর কি আছে আমি দেখি না কোনো কিছু, এই 3টা জিনিস আপনারা ভালো করে পড়া গেলেই কভার। এখানে নিউটনিয়ান বলবিদ্যা থেকে আমাদের একটা টপিক আছে ব্যাংকিং কোণ, খুবই গুরুত্বপূর্ণ। এই ব্যাংকিং কোণ আমরা যদি পড়া যায় তাহলেই কভার। এরপর আরো একটা আছে আমাদের জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ।
এই জড়তা ভ্রামক যা আই সমান এম আর স্কোয়ার বিভিন্ন দিক থেকে আমাদের বিভিন্ন সূত্রগুলো কিন্তু পরিবর্তন হয়। ওই যে জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ জিনিসটা আমরা পড়ে যাব। আমাদের এই দুইটাই হয়ে যাচ্ছে একটু বেশি, মানে আমরা গুরুত্ব দেবো। একটা হয়ে যাচ্ছে আমাদের ব্যাংকিং কোণ, এটা tan থিটা ইকুয়াল v স্কয়ার বাই rg, tan থিটা ইকুয়াল v স্কয়ার বাই rg, sin থিটা ইকুয়াল h ভাগ d। আবার থিটা যদি একদম সূক্ষ্ম কোণ হয়, একদম ছোট্ট একটা কোণ হয়, সেক্ষেত্রে tan থিটা ইকুয়াল sin থিটা। এই ফর্মুলাগুলো দিয়ে আমরা ব্যাংকিং কোণের কিন্তু অসংখ্য ম্যাথ আমরা করি, তো এটা একটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এরপর আরেকটা বলছি হচ্ছে আই সমান এম কে স্কোয়ার, যেখানে আই হচ্ছে জড়তা ভ্রামক, কে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। এখানে যে ম্যাথগুলো আছে এই মানে এই সূত্রগুলো দিয়ে যে ম্যাথগুলো আছে এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আর শুরুর দিকে আমাদের যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে আমাদের এফ সমান এম এ, এরপরে আছে ইকে সমান হাফ এম বি স্কোয়ার। এরপর আরো কিছু সূত্র আমাদের আছে এই অধ্যায়ে। যাই হোক, এই জিনিসগুলো আমরা মোটামুটি দেখব। আমরা যদি বিগত 10 বছর তো আমাদের করতে হবে প্র্যাকটিস। আমরা যদি বিগত 2 থেকে 3 বছরের প্রশ্ন যদি অ্যানালাইসিস করি, দেখবো যে ঘুরে ফিরে আমাদের এই জিনিসগুলো, বিশেষ করে এই দুইটা, এই জিনিসগুলোই আমাদের বারবার আসতে দেখা যায়। হয়তো এই ব্যাংকিং কোণ আসবে, না হয় যে জড়তা ভ্রামক চক্রগতির ব্যাসার্ধ, এগুলাই আসবে। ঘুরে ফিরে আমাদের এই দুইটা টাইপ থেকে আমাদের বারবার প্রশ্ন আসে। আমরা যদি বিগত 1 বছর বা 2 বছরের প্রশ্ন যদি সলভ করি তাহলে আমরা দেখতে পারবো। তো এটা আমরা আসলে কভার করে দেওয়ার চেষ্টা করব। এরপর হচ্ছে আমাদের ভেক্টর অধ্যায় থেকে আমরা যে জিনিসটা খুব গুরুত্ব সহকারে পড়তে পারি সেটা হচ্ছে আমাদের ডট গুণ ক্রস গুণ। এ ডট বি সমান এ বি কস থিটা। আর যদি আমাদের এত হলে এ ডট বি সমান 0, সুতরাং থিটা 90 ডিগ্রি। এই কন্ডিশনগুলো আমরা অবশ্যই মনে রাখবো। এটা থেকে আমাদের অনেক ম্যাথ আসে। আমাদের দুইটা ভেক্টর দিয়ে দেয়, দুইটা ভেক্টর দিয়ে বলে যে এদের ডট গুণফল যদি শূন্য হয় তাহলে এম এর মান কত। অনেক প্রশ্ন আসে, অনেক, এটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আসে। বা হচ্ছে আমাদের এই যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, সেটা ইকুয়াল cos ইনভার্স a ডট বি ডিভাইডেড বাই এ বি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এগুলো অ্যাপ্লাই করে আমি করতে পারি। তো এই সমস্ত সূত্র দিয়ে আমাদের যে ডট গুণন এবং ক্রস গুণন সেই জিনিসগুলো কিন্তু আমরা মনে রাখতে পারি। এগুলো দিয়ে আমাদের প্রচুর পরিমাণে ম্যাট্রিক্স করতে হবে। এবং দুটা ভেক্টর দিয়ে বলে যে এই দুটা ভেক্টর যদি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে তাহলে ক্ষেত্রফল কত। সেক্ষেত্রে আমরা দুইটার ক্রস গুণন নির্ণয় করতে পারি। ক্রস গুণন হইতেছে এ বি সাইন থিটা। তো আমরা ক্রস গুণনটা নির্ণয় করার পরে ক্রস গুণনের যে মানটা আছে এটা হচ্ছে আমাদের এটা। আর যদি আমরা এটা যদি না দেই তাহলে আমাদের এখানে যে এটা হবে। এই এটা কখন হবে? এটা হচ্ছে আমাদের দিক নির্দেশ করে। এটা তো দুইটা ভেক্টরের ক্রস গুণফল একটা ভেক্টর। ভেক্টর যে দুটার একটা দিক আছে, এই দিক নির্ণয় করার জন্য এটা। আর মান বললে আমরা যেটা করব তখন আর যেটা হবে না। তো এই তিনটা অধ্যায় আমরা অবশ্যই পড়ে যাওয়ার চেষ্টা করব। এরপরে হচ্ছে আমাদের আরো দু একটা অধ্যায় একটু সহজ আছে, যেমন গতিবিদ্যা অধ্যায়টা আমরা পড়তে পারি। এরপরে হচ্ছে আমাদের যে এই অধ্যায় পর্যাবৃত্ত গতি আমরা একটু দেখে যেতে পারি। আর হচ্ছে আমরা এই 7 নাম্বার অধ্যায়টা একটু দেখা যাইতে পারি। আমার বিশ্বাস কোন একটা 26 বছরের স্টুডেন্ট ওরা যদি শুধুমাত্র এই 6টা অধ্যায় খুব ভালো করে পড়া যায়, এই 6টা অধ্যায় যদি খুব ভালো করে পড়া যায় ওদের 100% কমন পড়বে।
আর আমি যেহেতু সাজেশনটা দিয়ে দিলাম, তো এখন আমি আসলে 27 বছরের জন্য যে জিনিসটা বলি, ওদের সিলেবাসে এক এক কলেজে এক এক ধরনের সিলেবাস, আমি কোনটা নির্দিষ্ট করে দিব। ধরেন যে 5টা অধ্যায় আছে, এই 5টা অধ্যায় সবগুলা পড়ার যদি সম্ভব নাও হয়, আমি বলি 4টা অধ্যায় পড়া যাওয়ার জন্য। 5টা অধ্যায় যদি কারো পক্ষে সম্ভব হয়, 5টা অধ্যায় আমার পক্ষে পড়া সম্ভব, আমি 5টা অধ্যায় পড়া যাব। তাহলে আমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে যদি আমাদের একটা বা কিছু অধ্যায়, যেমন এই অধ্যায় থেকে আমাদের 2টা আসতে পারে, হ্যাঁ আমাদের 7ম অধ্যায় থেকে 2টা আসতে পারে। মানে এটা হচ্ছে আমাদের এই বার্ষিক পরীক্ষার কথা বলতেছি, বা ইয়ার চেঞ্জ পরীক্ষা যেটা হয়। ইয়ার চেঞ্জ পরীক্ষা আমাদের 2টা 4টা আসলো, 5টা 6টা 7টা। আর অনেক কলেজে কি করে, তাপগতিবিদ্যা স্থির তড়িৎ চল তড়িৎ থেকে প্রশ্ন দিয়ে দেয়, কারণ সিলেবাসে থাকে। ওইখানে আমাদের দ্বিতীয় পত্রের অধ্যায় 1 2 এগুলো আমাদের থাকতে পারে সিলেবাসে। ওখানে থাকলে ওইখান থেকে আমাদের একটা করে প্রশ্ন থাকবে। তো সেকেন্ড পার্ট যদি কেউ নাও পড়েন তাহলে অসুবিধা নাই। ফার্স্ট পার্টে যে কয়টা অধ্যায় আমাদের ইয়ার চেঞ্জ পরীক্ষার সিলেবাসে ফার্স্ট পার্ট থেকে যে কয়টা অধ্যায় থাকবে, সেই কয়টা অধ্যায় যদি আমরা ভালো করে পড়ে যাইতে পারি, তাহলে যে আমাদের ইয়ার চেঞ্জ দেখবেন যে আপনাদের প্লাস অনেক সহজ ইজিলি এসে পড়তে আছে। তো এই দুটো অধ্যায় তো বলছি, 10 নম্বর অধ্যায় তো আমি বলছি। এরপর এটা হচ্ছে আমাদের 6 নম্বর অধ্যায় থেকে আমাদের যে জিনিসটা আসতে পারে, সেটা হইতেছে আমাদের মুক্তিবেগটা আমরা পড়ে যাব। কোন একটা বস্তুকে যে ন্যূনতম বেগে নিক্ষেপ করলে, এটা গ্রহের ভূপৃষ্ঠ হতে নিক্ষেপ করলে সেটা আর ওই গ্রহে ফিরে আসে না, তাকে মানে যে বেগে নিক্ষেপ করা হয়েছে ওই বেগকে ওই গ্রহের মুক্তিবেগ বলে। না ভীষ্ম মানিতেছে আমরা আবার 2g আরো লিখতে পারি। হ্যাঁ এরকম সূত্র আমাদের আছে। তো এই সূত্রগুলো দিয়ে আমাদের যে মুক্তিবেগের যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো আমরা করবো। এরপর আছে জি ইকুয়াল জি এম ভাগ আর স্কোয়ার। এই যে জির মান নির্ণয়, এটা এইচ উচ্চতায় বা এইচ গভীরতায় যে জির মান আমাদের এইচ উচ্চতায় কি হবে, এইচ গভীরতায় কি হবে, এই ম্যাথগুলো বা হচ্ছে আমাদের যেরকম একটা ফর্মুলা আছে, জি ল্যামডা সমান জি মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার ল্যামডা। এই যে অক্ষাংশের যে সূত্রটা আছে, বিষুব অঞ্চলে কি হয়, এরপরে আমাদের মেরু অঞ্চলে কি হয়, এই ফর্মুলাগুলো আমরা ব্যবহার করে যে ম্যাথগুলো দেখতে পাই, সেই ম্যাথগুলোই আমরা করে যাব। তাহলে দেখবো যে আমাদের 7 নাম্বার অধ্যায় শেষ। 6 নাম্বার অধ্যায়, 7 নাম্বার অধ্যায় থেকে আমরা যে জিনিসটা করতে পারি, 7 নাম্বার অধ্যায় থেকে হচ্ছে আমাদের ইয়ং এর গুণাঙ্ক ওয়াই সংক্রান্ত যেটা আছে, এই ইয়ং এর গুণাঙ্ক আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদের প্রত্যেক বছরই প্রশ্ন হয়। এরপর আরো একটা আছে আমাদের পয়জনের অনুপাতটা আমরা একটু দেখা যাবো, তাহলেই হবে। আর 8 নাম্বার অধ্যায় থেকে আমরা যে জিনিসটা দেখতে পাই, 8 নাম্বার অধ্যায় থেকে হচ্ছে আমাদের এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। এখানে সর্বোচ্চ বেগ ভি ম্যাক্সিমাম ওমেগা এ। এরপরে আমাদের এরকম আরো কিছু সূত্র আছে, যে ওমেগা সংক্রান্ত, এ সংক্রান্ত, ভি সংক্রান্ত আমাদের আরো কিছু সূত্র আছে। এই সূত্রগুলো অ্যাপ্লাই করে যে ম্যাথগুলো আসে, সেই ম্যাথগুলো দেখা যাবে। এবং আমাদের সবার কাছেই, যার কাছে যে বই থাক, সবার কাছে যে ইসহাক স্যারের বই থাকতে হবে এমন না, তপন স্যারের বই থাকলেও চলবে। আমাদের বোর্ড বইয়ে কিন্তু মানে আমাদের যে অধ্যায় যে শেষ হয়, অধ্যায়ের শেষে কিন্তু আমাদের বেশ কিছু এমসিকিউ, বেশ কিছু সৃজনশীল দেওয়া থাকে। আমরা করবো কি, আমি যে থিওরিগুলো যে বললাম যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ, এই অধ্যায়গুলো আমরা যে টপিকগুলো পড়তে বলছি, এই টপিকগুলো আমরা খুব সুন্দর করে পড়ার চেষ্টা করব।
এই টপিকগুলো পড়ার চেষ্টা করব এবং সবগুলো পড়া শেষ হইলে যখন আমাদের সম্পূর্ণ অধ্যায়টার থিওরি সকল সূত্র এগুলো যখন হয়ে যাবে তখন আমাদের অনুশীলনীতে যে এমসিকিউ গুলো আছে, অনুশীলনীতে যে সৃজনশীল গুলো আছে, এগুলো আমরা একটু সমাধান করার চেষ্টা করব। এগুলোর সমাধান করলেও আমাদের অনেকটুকু উপকার হবে। এখন কেমন জানি মনে হইতেছে আমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে 2 থেকে 3টা এমসিকিউ যদি সমাধান করে দিতে পারতাম তাহলে জিনিসটা আরো ভালো হইতো। সৃজনশীল গাইড করে, সৃজনশীল এমসিকিউ গাইড কো পদার্থবিজ্ঞান। উপরে আছে কি? এটা কি? রসায়ন। সেই উপর থেকে ব্যবস্থা করে নিয়ে আসলাম আমাদের পদার্থবিজ্ঞান এমসিকিউ কিছু সমাধান করে দিব প্রথম পত্র থেকে। আজকে দেখাবো পোলাপান যে আমি কি শুধু গণিতই পড়াইতে পারি না আরো কোনো বিষয় পড়াইতে পারি। একদম সহজে ব্যাখ্যা আকারে আমরা কিছু প্রশ্ন আজকে সমাধান করব। আমি যে বইটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের জয়কলি পদার্থ বিচিত্রা। এই পদার্থ বিচিত্রা থেকে আমাদের বোর্ড পরীক্ষায় আসছে এরকম এখানে আমাদের বেশ কিছু প্রশ্ন আছে এবং এখান থেকে আমি কিছু প্রশ্ন সমাধান করে দেখাবো। আমাদের বেসিক কতটুকু স্ট্রং আছে সেই জিনিসটাই আজকে দেখা হবে। আমাদের 1 নাম্বার প্রশ্ন হচ্ছে ঢাকা বোর্ড টেস্ট সাল। ঢাকা বোর্ড টেস্ট সালে আমাদের একটা এমসিকিউ আসছিল। এই এমসিকিউ গুলো আমরা একটু প্র্যাকটিস করে দিই। আমার সাথে সবাই নিজে নিজে করবেন। এইগুলা একটু প্র্যাকটিস করলেই হচ্ছে আমাদের কি হবে, বেসিক জিনিসগুলো স্ট্রং হবে। তখন আমরা সৃজনশীল পড়তে গেলে অনেক সহজে করতে পারবো। তো আমাদের কাছে এ ভেক্টরের মান দেওয়া আছে, বি ভেক্টরের মান দেওয়া আছে এবং এ ভেক্টরের মান বি ভেক্টরের মান সমান, সেটা হচ্ছে 3। এ ভেক্টরের মান দেওয়া আছে কিন্তু বি ভেক্টরের মান দেওয়া আছে এবং এ বি এই দুইটার এ ভেক্টর এবং বি ভেক্টর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ দেওয়া আছে হচ্ছে থিটা। আচ্ছা, বলছে এ ক্রস বি এর মান কত? এ ক্রস বি এর মান হচ্ছে আমাদের এ বি সাইন থিটা। এবার বসায় দিলে শেষ। এ মানে হচ্ছে আমাদের মানে এ ভেক্টরের মান যেটাকে আমরা সাধারণত এ লিখবো, বি ভেক্টরের মানকে আমরা বি লিখতে পারি। তাহলে 3 × 3 ইনটু সাইন থিটা, থিটায় দেওয়া আছে 9 সাইন থিটা। তাহলে আমাদের आंसर কত হবে? 9 সাইন থিটা। তাহলে আমরা ডট গুণন ক্রস গুণনের যে মানগুলো আছে এই ম্যাথগুলো আমরা দেখব। এগুলা কিন্তু আমাদের পরীক্ষায় আসে, প্রত্যেক বছরই আসে। এরপর আমরা রাজশাহী বোর্ড টেস্টের একটা ম্যাথ দেখব। এই ম্যাথগুলো আমাদের আসলে দেখা যাইতে হয়। যারা 26 ব্যাচ আছো তোমরাও দেখতে পারো, কিন্তু এটা মূলত 27 ব্যাচের জন্য ওদের রিয়াকশনস পরীক্ষা। তো ভেক্টর দেখাইতেছি, ভেক্টরের পরে হচ্ছে একদম শেষের দিকে আরো 2-1টা অধ্যায় দেখাবো। আই ক্রস জে ক্রস কে ফার্স্ট ব্র্যাকেটের কাছে আগে করতে হয়। জে ক্রস কে কত? আমরা আই জে এবং কে লিখলাম। তাহলে আই জে কে আমরা তো এই সিরিয়ালটাই পড়ি। জের পরে কে থাকলে এটার গুণফল হবে আমাদের আই। এই দুটা ক্রস গুণ করলে আমাদের হয় আই।
দুটা ভেক্টরের মান কিন্তু সেম এবং মধ্যবর্তী কোণ i এবং i এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0, তাহলে এটার অ্যান্সার আমাদের 0। দুইটা একই ভেক্টর যদি আমরা ক্রস গুণন করি, একদম দুইটা ভেক্টর একদম পুরোপুরি সেম, সেক্ষেত্রে ক্রস গুণ করলে 0 হয়। আচ্ছা, আমরা অন্য অধ্যায়ে যাই। আদর্শ গ্যাস, যেমন এখানে আমাদের একটা এমসিকিউ আছে হচ্ছে তিনটি গ্যাস অণুর বেগ, তিনটা গ্যাসের অণুর বেগ দেওয়া আছে 10, 15 এবং 20। এদের মূল গড় বর্গবেগ, এদের মূল গড় বর্গবেগ বের করতে হবে 10, 15 এবং 20। মূল গড় বর্গবেগ মানে হচ্ছে দুইটার বর্গ, সবগুলোর বর্গকে আমরা যোগ করে 3 দিয়ে, তিনটা যেহেতু আছে 3 দিয়ে ভাগ করে রোটা বার করব। এটা হচ্ছে আমাদের মূল গড় বর্গবেগ। আরেকটা আছে আমাদের গড় বেগ। গড় বেগ হচ্ছে আমাদের জাস্ট তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ, এটা হচ্ছে আমাদের গড় বেগ। আর কি আছে আমাদের গড় বর্গবেগ। গড় বর্গবেগ বলতে বোঝায় তিনটার বর্গ। আর যদি বলা হয় মূল গড় বর্গবেগ তাহলে আমাদের হচ্ছে এইটা। তিনটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, এই তিনটার মধ্যে আপনারা গুলাবেন না, কখনোই গুলানো যাবে না। তো এটা যদি আমরা ক্যালকুলেটরে ইনপুট দিয়ে দিই তাহলে আমাদের মান আসবে 15.54। মূল গড় বর্গবেগ বলে এটা। এখানে 3টা, 4টা বা 5টা এরকমও থাকতে পারে। মূল গড় বর্গবেগ বললে আমরা এটা অ্যাপ্লাই করব, তাহলে দেখবো তাই হিসাবে। এরপর আমরা একটা বাস্তব গ্যাস, একটা একদম পুরোপুরি বাস্তব গ্যাস, একদম আদর্শ গ্যাসের মতো যদি আচরণ করতে চায় তাহলে এর কি করতে হবে, বা কোন অবস্থায় একটা বাস্তব গ্যাস একদম আদর্শ গ্যাসের মতো আচরণ করে, সেটা হচ্ছে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে, হাই টেম্পারেচার এবং লো প্রেসার। এই অবস্থায় হইতেছে একটা আদর্শ, একটা বাস্তব গ্যাস একদম আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। এই কথাটা আমরা মনে রাখবো। এরপর হচ্ছে স্বাধীনতার মাত্রা। হিলিয়ামের ক্ষেত্রে কি হবে? হিলিয়াম নিচে কত আছে? 1, নিচে 1। স্বাধীনতার মাত্রা হচ্ছে আমাদের 2 × 1 - 1, তার মানে কত হয়? 1। এবার হইতেছে গতিশক্তি হয় F/2 kT, এটা হচ্ছে আমার F এর মান। আর এটা আমরা n বলতে পারি, n সমান দেওয়া আছে 1। তাহলে কে হচ্ছে আমাদের বোলসম্যান ধ্রুবক? বোলসম্যান ধ্রুবক হচ্ছে আমাদের r এর মান যেটা হবে, r এর মানকে n এ নাম্বার অফ অ্যাভোগাড্রো দ্বারা ভাগ করলে আমাদের k এর মান পাওয়া যাবে। আর t হচ্ছে আমাদের তাপমাত্রা, তাপমাত্রার মান অবশ্যই যাই হোক আমাদের কেলভিনে হবে। তো এই জিনিসগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমরা গতিশক্তি, এই জিনিসগুলোর স্বাধীনতার মাত্রা আমরা বের করতে পারবো। যদি আমাদের হাইড্রোজেন গ্যাস যদি বলতুম, হাইড্রোজেন গ্যাস, তাহলে নিচে 2 থাকতো, 2 থাকলে আমরা n এর মান লিখলাম 2, f এর মান হইতেছে 2 × 2 মানে হইতেছে 1, তাহলে হইতেছে 3, এবার আমরা লিখলাম 3/2 kT, এরকম লিখতাম। তো হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে 3/2 kT, হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে 1/2 kT, এই জিনিসগুলো কিন্তু আমরা ব্যবহার করব। বয়েল-চার্লস অ্যাভোগাড্রোর যে ফর্মুলাগুলো আছে
বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, এই যে পিভি ইকুয়াল এনআরটি আমরা একটু দেখা যাইতে পারি, এটাও আমাদের পরীক্ষায় আসতে পারে। তো এই জিনিসগুলো আমরা অবশ্যই দেখা যাওয়ার চেষ্টা করব। আর একটা অধ্যায় একটু দেখা দেই। পদার্থবিজ্ঞান সলিউশনটা বা আমি কোন অধ্যায় পড়তে বললাম, কোন অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো বলে দিচ্ছি, এবং কোন অধ্যায়ে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটাও বলে দিচ্ছি। এই জিনিসগুলাই তোমরা ভালো করে পড়বে। আর একটা অধ্যায় আমি দু একটা প্রশ্ন এখন সমাধান করে আজকে ক্লাসটা শেষ দিব। তো পদার্থবিজ্ঞান যদি ভালো লাগে, আমি উচ্চতর গণিতের আগে দিয়ে দিচ্ছি, আজকে পদার্থবিজ্ঞান দিলাম। যদি ভালো লাগে অবশ্যই বলবে, আমি রসায়নের উপর নিয়ে আসার চেষ্টা করব। তো এখন আমি আরো একটা অধ্যায় দেখাবো, সেই অধ্যায়টা হতেছে আমাদের পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি নামক যে অধ্যায়টা, সেই অধ্যায়টা একটু দেখাবো। পর্যাবৃত্ত গতি। স্প্রিং ধ্রুবক দেওয়া আছে, মানে কে 100 নিউটন পার মিটার, এটা দেওয়া আছে। স্প্রিং ধ্রুবক বিশিষ্ট এই স্প্রিংকে সমান দুই ভাগে কাটা হলো, একদম অর্ধেক করা হয়েছে। তাহলে প্রত্যেকটা খণ্ডের স্প্রিং ধ্রুবক কত হবে? একটা স্প্রিং, যেটার স্প্রিং ধ্রুবক হচ্ছে এত, ওই স্প্রিংকে সমান দুইটা ভাগ করা হয়েছে, তাহলে প্রত্যেকটার স্প্রিং ধ্রুবক হবে 2k। যদি 3 ভাগ করা হইতো তাহলে হইতো 3k প্রত্যেকটার স্প্রিং ধ্রুবক। অর্থাৎ এই স্প্রিংকে যদি n খণ্ড করা হয় তাহলে প্রত্যেকটা খণ্ডের স্প্রিং ধ্রুবক হবে nk। অর্থাৎ যত ছোট দিকে যাব তত স্প্রিং ধ্রুবক কি হতে থাকবে? বড় হতে থাকবে। তো সমান দুইটা খণ্ড করলে স্প্রিং ধ্রুবকের মান হবে 200 নিউটন পার মিটার। এই জিনিসটা আমরা মনে রাখবো। 30 সেকেন্ড পর্যায়কাল বিশিষ্ট, পর্যায়কাল দেওয়া আছে 30 সেকেন্ড, টি 30 সেকেন্ড দেওয়া আছে। সরল সন্ধিত গতির সমীকরণ y কলেজ আছে, y সমান আমরা লিখতে পারি a sin ওমেগা টি প্লাস ডেল, কিন্তু তারা এটা জানে না, তারা দিচ্ছে হচ্ছে 10 sin পাই বাই 15t, 10 sin পাই বাই 15t প্লাস এটা আছে ডেল, এটা দেওয়া আছে। তাহলে এটা আমাদের আসলে আমরা লিখতে পারি হচ্ছে এটা এরকম। তো তারা দেওয়া আছে, দিয়ে দিছে এটা। তাহলে ওমেগা মানে কৌণিক কম্পাঙ্ক, অর্থাৎ টির সাথে যে থাকবে সেটি হচ্ছে আমাদের কৌণিক কম্পাঙ্ক। টির সাথে কারা আছে? পাই ভাগ 15। তাহলে এটাই হচ্ছে আমাদের কৌণিক কম্পাঙ্ক। বুঝাতে পারলাম? আমাদের টির মান যদি দেওয়া আছে, টির মান কিন্তু এখানে অ্যাপ্লাই করার প্রয়োজনীয় পড়তেছে না। আমাদের যে সমীকরণটা দেওয়া আছে এখানে এর জায়গায় কত দেওয়া আছে? 10। তাহলে আমরা এর মান মানে বিস্তার কত এখানে? 10। এরপর ওমেগা মানে হইতেছে আমাদের কৌণিক কম্পাঙ্ক। তাহলে আমাদের ওমেগার মান কত দেওয়া আছে? পাই ভাগ 15। এইভাবে আমরা হিসাব করতে পারি। জাস্ট এই যে আমাদের মূল সমীকরণটার সাথে আমরা জাস্ট তুলনা করলেই আমরা পেয়ে যাব। এরপর আমরা কোন একটি স্প্রিংকে 10 নিউটন বল দ্বারা টেনে 5 সেকেন্ড প্রসারিত করলে স্প্রিং ধ্রুবক কত হবে?
এফ সমান হইতেছে কে এক্স, তাহলে স্প্রিং ধ্রুবক কে সমান হবে এফ বাই এক্স। এফ মানে হচ্ছে যে নিউটন বলে টানা হয়েছে 10, এক্স এটা হইতেছে 5 সেন্টিমিটার, মিটারে নিলে হয় 5 ইন্টু 10 ইনভার্স 2, 10 ইন্টু 100 ডিভাইডেড বাই 5, 20, 200 নিউটন পার মিটার। হ্যাঁ, একদম কাড়ায় কাড়ায় মিলে গেছে, আমাদের কি হয়েছে এটা মিলে গেছে। তাহলে আমরা কি দেখলাম আজকে, যে আমাদের যদি এই বল দেওয়া থাকে এবং কতটুকু প্রসারিত করা হয়েছে সেটা দেওয়া থাকে, স্প্রিং ধ্রুবক বের করার জন্য আমরা কে সমান এফ বাই এক্স ব্যবহার করব। আর আমাদের এক্স এর মান যদি সেন্টিমিটারে দেওয়া থাকে আমরা মিটারে নিয়ে কাজ করব। তো 10 ভাগ 5 ইনটু মিটার নেওয়ার জন্য 10 ইনভার্স, 10 ইনভার্স উপরে যায় 10 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 100। তো এটা কাটলে হয় 20, 20 দিয়ে 100 কে গুণ করলে 200। তো এই ছিল হচ্ছে আমাদের আজকে সাজেশনমূলক ভিডিও। কোন অধ্যায় কিভাবে করবো সেই জিনিসটা দেখা দিলাম, দু একটা প্রশ্ন একটু সমাধান করে দিলাম যাতে আমাদের আর কি মনে পড়ে যে আমাদের আসলে কি কোন অধ্যায়ে কি কি কনসেপ্ট ছিল বা সেগুলো আমরা কিভাবে সমাধান করতাম সেই জিনিসগুলো একটু মনে করায় দিলাম। তো আপনারা হচ্ছে বাসায় একটু বেশি পরিমাণে সমাধান করার চেষ্টা করবেন, প্রচুর পরিমাণে। বিগত 10 বছরে যে এমসিকিউ গুলো আইছে, যে সৃজনশীল গুলো আইছে, এগুলো আমরা ধরে ধরে সমাধান করব। তাহলে আমাদের জন্য অনেক সুন্দর একটা প্রস্তুতি হবে আর কি। আমরা খুব সুন্দরভাবে একদম 25টার মধ্যে আমরা মিনিমাম 22 থেকে 23টা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। আমরা আগামী দিন নিয়ে আসবো হচ্ছে, যদি আপনাদের লাগে আপনারা বলবেন, আমি রসায়নের উপর নিয়ে আসার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।